নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত জলদস্যু সিরিজের একটি কাহিনী, রক্ত বাদল ঝরে। আজকের প্রথম পর্ব। বোম বেটে কাকে বলে সবাই তা জানে। বোম বেটে বা জলদস্যু পৃথিবীর সব দেশেই সব সময় ছিল, এখনও আছে। তবে বোম বেটে জীবনের গৌরবময় যুগ আর নেই। আগেকার বোম বেটেদের ক্ষমতা ছিল অবাধ ও খ্যাতি ছিল আশ্চর্য। এখনকার বোম বেটেরা তাদের কাছে হচ্ছে তিমি মাছের কাছে পুঁটি মাছের মতো। উড়োজাহাজ, বাষ্পীয় পোত ও বেতার টেলিগ্রাফের মহিমায় আজ আর কোনো বোম বেটেই বেশি মাথা তুলতে বা বেশি দিন কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারে না। চীনে বোম বেটেরা আজও মাঝে মাঝে মাথা চাকার দেয় বটে, কিন্তু তাদের জারিজুরি ওই চীনা সমুদ্রের ভিতরেই। চীন দেশের ভিতরকার অবস্থা ভালো নয়। রাজ্য বিপ্লব নিয়েই সেখানকার গভর্নমেন্ট ব্যতিব্যস্ত। সেই জন্যেই চীনে বোম বেটেরা মাঝে মাঝে অতিরিক্ত বাড়াবাড়ি করবার সুযোগ পায়। অন্যান্য দেশের আধুনিক বোম বেটেরা উল্লেখযোগ্য জীব নয়, তারা আছে এইমাত্র। বাংলাদেশে বোম বেটে কথাটি বেশি দিনের নয়। বার ভুইয়ার সময়ে বাংলাদেশে পর্তুগিজ জলদস্যুদের বিষম উপদ্রব হয়েছিল। তখনকার রডা, গঞ্জালিস ও কারভালো প্রভৃতি জলদস্যুর নাম বাঙালি এখনও ভুলতে পারেনি। কারণ বর্গীর অত্যাচার ও মগের অত্যাচারের মতো পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারও ছিল তখনকার বাংলাদেশের নিত্য নৈমিত্তিক বিভীষিকা। ওই সময়েই বোম বেটে কথাটি বাংলাদেশে চলতে শুরু হয়। ইংরেজি বোম্বারডায়ারের বাংলা হচ্ছে গোলন্দাজ সৈন্য। পর্তুগিজ জলদস্যুরা গোলন্দাজিতে অর্থাৎ কামান বন্দুকের ব্যবহারে দক্ষ ছিল। তাই বোধহয় ওই ইংরেজি কথাটা থেকে বাংলা বোমবেটিয়া বা বোম বেটে কথাটির সৃষ্টি হয়, আর সাধারণভাবে জলদস্যুদেরই প্রতি ব্যবহৃত হতে থাকে। বোম বেটে কথাটি খাঁটি বাংলা কথা না হলেও খাঁটি বাঙালি বোম বেটের অভাব বাংলাদেশে ছিল না। তবে এখানে তো সমুদ্র তীরবর্তী নগর বেশি নেই, কাজেই বোম বেটেদের ছোট ছোট নৌকা করে নদ নদীর ভিতরে এসেই ব্যবসা চালাতে হতো। বড় বড় জাহাজে চড়ে পৃথিবীর নামজাদা বোম বেটেদের মতো সমুদ্রের ওপর বড় রকমের ডাকাতি করার সুযোগ তাদের বেশি ছিল না। সেকালে বাংলার জল ডাকাতদের সাধারণ নিয়ম ছিল এই রকম। কোনো যাত্রী নৌকো দেখলেই তারা নিজেদের নৌকো নিয়ে তার কাছে গিয়ে বলতো, আমাদের আগুন নিভে গেছে, একটু আগুন দেবে ভায়া। যাত্রী নৌকোর লোকেরা কোনো রকম সন্দেহ না করে আগুন দেবার জন্য বোম বেটে নৌকোর পাশে গিয়ে হাজির হতো, এবং অমনি সেই সুযোগে বোম বেটেরা যাত্রী নৌকোর ভিতরে লাফিয়ে পড়ে সর্বনাশের সৃষ্টি করত। বারে বারে এমনই ঠকে শেষটা অচেনা নৌকো আগুন চাইলেই তারা তাড়াতাড়ি আরও তফাতে সরে পড়ে পলায়ন করত। বাংলাদেশে জল ডাকাতরা প্রায়ই ছিপ নৌকো ব্যবহার করত। এখানকার ডাঙার ডাকাতরা তাড়াতাড়ি যাবার জন্যে ব্যবহার করত রণপা। রণপা হচ্ছে দুটো লম্বা বাঁশের ডান্ডা, মানুষের মাথার চেয়ে অনেক উঁচু। সেই ডান্ডার মাঝখানে পা রাখবার জায়গা থাকে। ইউরোপেরও অনেক দেশের চাষিরা শস্য খেতে চলাফেরা করবার সময়ে এমনই রণপা ব্যবহার করে থাকে। কিন্তু বাংলার ডাঙার ডাকাতরাও জলপথে তাড়াতাড়ি যাবার জন্যে বোম বেটেদেরই মতো ছিপ ব্যবহার করত। আইনের চোখে অপরাধী হলেও সামাজিক হিসাবে আগেকার বোম বেটেরা বোধহয় সাধারণ খুনি বা ডাকাতের চেয়ে উচ্চ শ্রেণীর জীব ছিল। কারণ দেখা যায় আগেকার এমন কয়েকজন লোক নৌযোদ্ধারূপে বিখ্যাত হয়ে প্রভূত যশ ও রাজ সম্মান অর্জন করে ইতিহাসের পৃষ্ঠায় অমর হয়ে রয়েছেন, যাদের বোম বেটে বললে খুব ভুল করা হয় না। যেমন ভাস্কো ডা গামা, পর্তুগালের এই নামজাদা যোদ্ধা নাবিক পর্তুগিজ অধিকৃত ভারতবর্ষের বড়লাট রূপে কোচিতে প্রাণত্যাগ করেন 1524 সালে। কিন্তু আফ্রিকার স্থানে স্থানে ও ভারতের কলিকটে তিনি যেসব কাজ করে গেছেন তা বোম বেটের পক্ষেই সাজে। পর্তুগালের আর এক নাবিক নেতা
ফার্নান্ড ম্যাগেলানও স্বদেশে যথেষ্ট শ্রদ্ধাপ্রতি লাভ করেছেন, কিন্তু তিনি সাধারণ ইতর বোম্বেটের চেয়ে ভালো লোক ছিলেন না। ইংল্যান্ডকে স্পেনের আর্মাডার কবল থেকে বাঁচিয়ে এবং অনেক নূতন নূতন দেশ আবিষ্কার ও ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে স্যার ফ্রান্সিস ড্রেক আজ স্বদেশভক্ত বীর বলে সুপরিচিত। সেই হিসাবে সত্য সত্যই তিনি এই সম্মানের অধিকারী। কিন্তু জলদস্যুরা যে কাজ করলে নিন্দিত হয় তার অনেক অ্যাডভেঞ্চারের মধ্যেই তা লক্ষ্য করা যায়। ড্রেক একালে জন্মালে পৃথিবী বোধহয় তাকে ক্ষমা করত না। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনি যথেচ্ছভাবে লুটতরাজ করেছেন, হাজার হাজার অসহায় মানুষকে হত্যা করেছেন, বড় বড় শহরকে আগুনের মুখে সমর্পণ করেছেন। সে দেশের লোকের কাছে তিনি নিশ্চয়ই বীর নামে পরিচিত হননি। যুদ্ধের নামগন্ধ নেই, নগর লুণ্ঠনও শেষ হয়ে গেছে, তবু হাইতি দ্বীপের রাজধানী স্যান্টো ডোমিঙ্গো শহরের নিরীহ বাসিন্দাদের ওপর ড্রেক অনবরত গুলিগোলা বৃষ্টি করেছেন। নগরের চতুর্দিকে যখন ভীষণ অগ্নির তাণ্ডবলীলা, নিরপরাধ নরনারী ও শিশুর আর্তনাদে যখন আকাশ বাতাস পরিপূর্ণ, এবং ড্রেকের সৈন্যরা যখন ক্রমাগত গুলিগোলা বৃষ্টি করে একেবারে নেতিয়ে কাবু হয়ে পড়েছে, তখনও লক্ষাধিক মুদ্রা ঘুষ না পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের এই মহাবীর তুষ্ট হতে পারেননি। 15, 16 ও 17 শতাব্দীতে ইংল্যান্ডবাসীরা নৌযোদ্ধা ও বোম্বেটেকে যে প্রায় অভিন্ন বলে মনে করত, তার অসংখ্য ঐতিহাসিক প্রমাণ আছে। তখন সমুদ্রে ও সাগর তীরবর্তী স্থানে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবার সময়ে ইংরেজরা অধিকাংশ সময়েই সাধারণ বোম্বেটেদের সাহায্য গ্রহণ করত। ইংল্যান্ডের রাজা, রানী ও শাসনকর্তারা পর্যন্ত বেতনভুক্ত নিয়মিত সৈন্যদের সঙ্গে বোম্বেটেদের পালন করতে লজ্জিত হতেন না, যেমন হতেন না বাংলাদেশের বার ভূঁইয়ারাও। রাজার সাহায্য পেয়ে বোম্বেটেদেরও বুক 10 হাত হয়ে উঠত। তারা রাজশত্রুদের বিরুদ্ধে লড়াই করবার অজুহাতে নিরীহ প্রজাদের ধনপ্রাণ নির্ভয়ে লুণ্ঠন করত। এই শ্রেণীর বোম্বেটেদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে হেনরি মর্গান। এই ভীষণ বোম্বেটেকে ইংল্যান্ডের রাজ সরকার টাকা, জাহাজ ও লোকজন দিয়ে সাহায্য করেন। তার ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি দ্বীপপুঞ্জে এবং দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে কারুর পক্ষে ধনপ্রাণ বজায় রেখে বাস করাই অসম্ভব হয়ে ওঠে। পানামার মতো শহরেও হেনরি মর্গান হানা দিতে ভয় পায়নি। তার কবলগত হয়ে পানামার অধিকাংশ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় এবং যথাসর্বস্ব হারিয়েও এখানকার কত হাজার বাসিন্দা যে মৃত্যুমুখে পড়তে বাধ্য হয় তার কোনো হিসাব নেই। ওই ওচা বোম্বেটেকে জলদস্যুরা পর্যন্ত ঘৃণা করত, কারণ সে কাক হয়েও কাকের মাংস খেত। অর্থাৎ মর্গান কেবল পরিচিত নির্দোষ ব্যক্তিরই ধনপ্রাণ কেড়ে নিত না, নিজের দলের লোকদেরও টাকা 2 হাতে চুরি করত। জলপথে ও স্থলপথে অসংখ্য অত্যাচার, নরহত্যা, লুণ্ঠন ও পাপ কাজ এবং বোম্বেটেদেরও তহবিল তছরূপ করে শেষটা সে সকলকে ফাঁকি দিয়ে হঠাৎ একদিন লুকিয়ে সরে পড়ে। তখন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের ধর্মভাব হঠাৎ জেগে উঠল। তার হুকুমে মর্গানকে ধরে দেশে নিয়ে আসা হয়। কিন্তু বোম্বেটের সর্দারকে স্বচক্ষে দেখে রাজার মন এত খুশি হয়ে উঠল যে শাস্তি দেওয়া দূরে থাক, স্যার উপাধি ও কর্নেল পদ দিয়ে তিনি তাকে আবার জামাইকা দ্বীপের ছোটলাট করে পাঠালেন। রেমব্রান্ডের মতো বিশ্ববিখ্যাত ও সর্বজনমান্য চিত্রকর আঁকলেন কর্নেল স্যার হেনরি মর্গানের ছবি, এবং যার মরা উচিত ছিল ফাঁসি কাঠে, ছোটলাটের উঁচু, পুরু ও নরম গদিতে বসে সে সাধু অসাধুর শাসনভার অর্থাৎ মুন্ডপাতের ভার পেয়ে 14 বৎসর সুখে সম্মানে কাটিয়ে 73 বৎসর বয়সে পরম নিশ্চিন্তভাবে ইহলোক ত্যাগ করলে। পাপের এমন জয়ের দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোনো দেশের ইতিহাসে দেখা যায় না। এমনকি আজও দেখি অনেক নামজাদা ইংরেজ লিখিয়ে এই বোম্বেটের কলঙ্ক খালনের জন্যে প্রাণপণে ব্যর্থ চেষ্টা করছেন। আশ্চর্য! অথচ ওই সময়কার ইউরোপীয় ঐতিহাসিকরা কানহজি আংরেকে জলদস্যুরূপে বর্ণনা করতে লজ্জিত হননি। ভারতে যখন ঔরঙ্গজেবের রাজত্ব, মারাঠি নৌবীর কানহজি আংরের নামে তখন আরব সাগরগামী সমস্ত জাহাজ ভয়ে তরহরি কম্পমান হতো। স্থলপথে ছত্রপতি শিবাজির মতন, জলপথে
কানহজি আংগ্রেও ছিলেন সমান অজেয়। ইংল্যান্ডে জন্মালে তিনি ড্রেক বা নেলসনেরই মতো পৃথিবীজোড়া অমর নাম অর্জন করবার সুযোগ পেতেন। মোগল, ইংরেজ, ওলন্দাজ ও পর্তুগিজদের কোনো জাহাজই তার কবল থেকে সহজে নিস্তার পেত না। ইংরেজ ও অন্যান্য ইউরোপীয় জাতিরা একসঙ্গে অনেক যুদ্ধজাহাজ নিয়ে বারবার তাকে আক্রমণ করেছে, কিন্তু প্রতিবারই একাকী লড়েও জলযুদ্ধে জয়ী হয়েছেন মহাবীর কানহজি আংগ্রেই। অথচ তখন ইউরোপের পূর্বোক্ত জাতিরা স্থলযুদ্ধের চেয়ে জলযুদ্ধেই বেশি বিখ্যাত ছিলেন। বারবার পরাজিত শত্রুদের কলমে বোম্বেটে বলে নিন্দিত এই অসাধারণ ভারতীয় নৌবীরের বীরত্ব কাহিনী যে আজও এখানে ঘরে ঘরে পরিচিত হয়নি, আমাদের ঐতিহাসিকদের পক্ষে এটা অল্প কলঙ্কের কথা নয়। বাংলা ভাষায় প্রায় 3 যুগ আগে পুরাতন ভারতীতে একবার কানহজি আংগ্রে সম্বন্ধে একটি ছোট প্রবন্ধ দেখেছিল। তারপর আর কারুর তাকে মনে পড়েনি। সাধারণ হত্যা বা দস্যুতার মধ্যে লুকোচুরি ও কাপুরুষতা আছে যতটা, বোম্বেটের কাজে যে ততটা নেই, সত্যের অনুরোধে একথা স্বীকার করা চলে অনায়াসেই। যে যুগে বোম্বেটেদের প্রাধান্য ছিল খুব বেশি, তখন সমুদ্র যাত্রার সময়ে প্রত্যেক জাহাজের আরোহীরাই তাদের দেখা পাবার জন্য প্রস্তুত হয়ে যেতেন ও সাবধান হয়ে থাকতেন, এবং বোম্বেটেদের ভয়ে অধিকাংশ সওদাগরি জাহাজেও কামান বন্দুক ও অন্যান্য অস্ত্রশস্ত্র রাখা হতো। অনন্ত সমুদ্র, সাধারণ খুনে বা ডাকাতের মতো বোম্বেটেরা অতর্কিতে হঠাৎ এসে আক্রমণ করতে পারত না। তাদের অনেক দূর থেকেই স্পষ্ট দেখা যেত, এবং আক্রান্তরাও আত্মরক্ষা করবার সুযোগ পেত যথেষ্ট। কিন্তু তবু যে তারা বাঁচতে পারত না, তার প্রধান কারণ হচ্ছে বোম্বেটেদের সাহস ও বীরত্ব। তবে জলদস্যুদের এত নিন্দা কেন? তাদের মূলমন্ত্র হচ্ছে জোর যার মুল্লুক তার। এই মূলমন্ত্র সমাজের শান্তিরক্ষার পক্ষে অচল। তার উপরে সেকালকার বোম্বেটেদের নিষ্ঠুরতা ও হিংসুকতা ছিল অসম্ভব। দয়ামায়ার অস্তিত্ব পর্যন্ত তারা মানত না। অধিকাংশ সময়েই তারা কোনো জাহাজ দখল ও লুট করে সমস্ত আরোহীকেই নির্বিচারে সমুদ্রের জলে নিক্ষেপ করত। প্রাণে মারবার আগে অনেক লোককে তারা অমানসিক যন্ত্রণা দিতেও ছাড়ত না। তারা নরপশু ছিল বলেই তাদের সমস্ত সাহস ও বীরত্ব হয়ে দাঁড়িয়েছিল ভস্যে ঘৃতাহুতির মতো। যে বীরত্বে ক্ষমা নেই, দয়া নেই, মনুষ্যত্ব নেই, তা একেবারেই উল্লেখযোগ্য নয়। ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের ফরাসি জলদস্যু লোলঞ্জের পাশবিক বীরত্বের কাহিনী আমরা পরে বিবৃত করব। ব্রাজিলিয়ানো নামে আর এক বোম্বেটের গল্প আমরা পরে বলবো, যা পড়তে পড়তে পাঠককে শিউরে উঠতে হবে। এই শ্রেণীর লোকের সাহস ও বীরত্ব না থাকলেই ভালো ছিল। জলদস্যু হচ্ছে প্রাচীন যুগেরই জীব। গ্রিকদের সময়েও জলদস্যুদের প্রভাব ছিল যথেষ্ট। সে সময়ে সমুদ্রে বেরিয়ে এক জাহাজ যদি আরেক জাহাজকে দেখতে পেত, তাহলে সর্বাগ্রে প্রশ্ন করত, তোমরা বোম্বেটে না সওদাগর? রোমানদের সময়েও গ্রিক বোম্বেটেরা দলে এত ভারী ছিল যে ভূমধ্য সাগর দিয়ে সাধারণ জাহাজ প্রায় চলাফেরা করতে পারত না বললেই চলে। ভূমধ্য সাগরে বোম্বেটে জাহাজের সংখ্যা তখন 1000-এর কম ছিল না। রোমানরা শেষটা বাধ্য হয়ে বিপুল এক রণতরীর বাহিনী পাঠিয়ে এই দস্যুতা দমন করেছিল। কিন্তু এরপরেও অনেকবার জলদস্যুদের অত্যাচারে রোমকে জারপরনায় কষ্টভোগ করতে হয়েছিল। সেকালকার ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের সমুদ্র তীরবর্তী নগরগুলি নানা দেশি বোম্বেটেদের অত্যাচারে যখন তখন ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। 15 শতাব্দীর আরম্ভে চীনারা সিংহল দেশের ওপরে কি বিষম ডাকাতি করেছিল, এইবারে সেই কথাই বলি। চেংহো নামে এক চীনা খোজা একবার জাহাজে চড়ে সিংহল দেশে গিয়েছিল। সেখানে বুদ্ধদেবের পবিত্র দাঁত আছে শুনে সে আবদার ধরে বসল তাকে ওই দাঁত উপহার দিতে হবে। বলা বাহুল্য, সিংহলের তখনকার রাজা অলগাক্ষ নারা তার সে অন্যায় আবদার গ্রাহ্য করলেন না। চেংহো সেবারের মতো মুখ চুন করে খালি হাতেই চীন দেশে ফিরে গেল। কিন্তু 1409 খ্রিস্টাব্দে 62খানা জাহাজ নিয়ে সে আবার সিংহল দেশে আবির্ভূত হল। সিংহলের রাজার সৈন্যদের সঙ্গে চীনাদের তুমুল লড়াই লেগে গেল।
সেই ফাঁকে চেংহো একদল সৈন্য নিয়ে সিংহলি সৈন্যদের চোখে ধুলো দিয়ে হঠাৎ রাজধানীতে এসে কৌশলে নগর দখল করলে এবং রাজা ও রাজপরিবারের ছেলেমেয়ে ও রাজ্যের প্রধান প্রধান লোকদের বন্দি করে শটানাবার চীন দেশে গিয়ে হাজির হলো। পরে রাজ্যচ্যুত রাজাকে চীনারা আবার সিংহল দেশে পাঠিয়ে দিয়েছিল বটে, কিন্তু তারপর কিছুকাল পর্যন্ত সিংহল দেশকে চীন সম্রাটের অধীনতা স্বীকার করে কর পাঠাতে হতো। এই বোম্বেটেগিরির পরে ভারত সাগরে চীনাদের প্রভাব দূরদমনীয় হয়ে উঠেছিল। চীন দেশেরও সমুদ্র তীরবর্তী স্থানগুলি নিরাপদ ছিল না। সেসব জায়গায় জাপানি বোম্বেটেরা সকলকে নাস্তানুবুদ করে তুলেছিল। 1600 শতাব্দীর পর ইংরেজ ও ওলন্দাজ বোম্বেটেদের দৌরাত্মেও চীনাদের বড় কম নাকাল হতে হয়নি। আগেই বলেছি, ইংরেজরাও সেকালে বোম্বেটের ব্যবসায়ে যথেষ্ট বদনাম কিনেছিল। রানী এলিজাবেথ অনেক ইংরেজ বোম্বেটেকে নিজের নৌ সেনাদলে ভর্তি করে নিয়েছিলেন। সে সময়ে জন স্মিথ নামে এক মহা ধরিবাজ বোম্বেটের জ্বালায় ইংরেজরা পর্যন্ত অস্থির হয়ে উঠেছিল এবং তাকে বন্দি করে ফাঁসি কাটে লটকে দেবার জন্যে চারিদিকে সাড়া পড়ে গিয়েছিল, কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। এমন যে শয়তান, তারও মনে ছিল প্রচুর দেশভক্তি। হঠাৎ সে একদিন নিজেই কর্তৃপক্ষের কাছে এসে হাজির। ধরা দিলে মুক্তি নেই জেনেও। সকলেই অবাক হয়ে গেল, কিন্তু বোম্বেটের জন স্মিথ বললে, দেশের বিপদ দেখেই আমি ধরা দিচ্ছি, সবাই প্রস্তুত হও। আমি স্বচক্ষে দেখে এসেছি ইংল্যান্ড ধ্বংস করবার জন্যে স্প্যানিশ আর্মাডা আসছে। এ খবর তখনও দেশের কেউ পায়নি। শুনেই সারা ইংল্যান্ডে সাজো সাজো রব উঠল। সকলে যথাসময়ে সাবধান হবার সুযোগ লাভ করলে। বলা বাহুল্য, বোম্বেটে জন স্মিথের নিঃস্বার্থ আত্মসমর্পণ ব্যর্থ হল না। কেবল শাস্তি থেকে মুক্তি নয়, সেই সঙ্গে সে যথেষ্ট পুরস্কারও লাভ করলে। স্পেন থেকে মরক্কোয় বিতাড়িত হবার পর 16 শতাব্দীর মুররা ভয়ঙ্কর বোম্বেটে রূপে আত্মপ্রকাশ করেছিল। তাদের ভয়ে ভূমধ্যসাগরের ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাবার মতো হয়েছিল। সারা ইউরোপের শক্তি তাদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি। প্রথমে উর্জ ও পরে তার ভাই খয়েরউদ্দিনের নামে তখনকার খ্রিস্টান নাবিকদের বুক ভয়ে ঠান্ডা হয়ে যেত, কারণ মুর বোম্বেটেরা কেবল জাহাজ লুট করত না, উপরন্তু খ্রিস্টানদেরও ধরে নিয়ে গিয়ে আফ্রিকায় গোলাম করে রাখত এবং তাদের পথের কুকুরের মতো কষ্ট দিত। একবার আন্দ্রিয়া ডোরিয়া নামে এক নৌবীর বহু জাহাজ ও সৈন্য নিয়ে জলযুদ্ধে মুর বোম্বেটেদের হারিয়ে দেন এবং তাদের কবল থেকে 20,000 খ্রিস্টান স্ত্রী পুরুষকে উদ্ধার করে নিয়ে আসেন। তাদের মধ্যে ইউরোপের অনেক বড় ঘরের ছেলেমেয়েও ছিল, কিন্তু তবু মুর বোম্বেটেরা কাবু হয়ে পড়ল না। অবশেষে কয়েক শত বৎসরের প্রাণপণ চেষ্টার পরে 19 শতাব্দীর প্রথম ভাগে মুর জলদস্যুদের প্রতাপ দূর হয়। ইংরেজ নৌসেনাপতি লর্ড এক্সমাউথ ওলন্দাজদের সঙ্গে মিলে মুর বোম্বেটেদের আস্তানা ভেঙে দেন এবং তারপর ফরাসিরা আলজিয়ার্স দেশ অধিকার করলে মুররা আর মাথা তুলতে পারলে না। ইউরোপে এমন বোম্বেটের বিভীষিকা আর কখনো হয়নি। আমরা পৃথিবীর বোম্বেটেদের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি, কিন্তু এখন আমরা কেবল ইউরোপীয় বোম্বেটেদেরই গল্প বলবো। প্রথমেই বলে রাখি, এই গল্পগুলির ঘটনাস্থল ইউরোপ নয়, আমেরিকা। ঘটনাগুলি পড়বার আগে দক্ষিণ ও উত্তর আমেরিকার মানচিত্রের দিকে একবার দৃষ্টিপাত করুন। উত্তর ও দক্ষিণ আমেরিকার ঠিক মধ্যবর্তী স্থানে পানামা, তার বামে প্রশান্ত মহাসাগর ও ডাইনে আটলান্টিক মহাসাগর। এখন পানামায় খাল কেটে এই দুই মহাসাগরকে মিলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যখনকার কথা বলছি 17 শতাব্দী, তখন এই খাল ছিল না। পানামা খাল 1914 খ্রিস্টাব্দে কাটা হয়। আটলান্টিক মহাসাগরের এক অংশকে বলে ক্যারিবিয়ান সমুদ্র, তারই ভিতরে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ, হাইতি, জামাইকা, কিউবা প্রভৃতি। কিউবার বাম দিকে হচ্ছে মেক্সিকো উপসাগর। ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের দক্ষিণে ক্যারিবিয়ান সমুদ্র দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা প্রদেশকে স্পর্শ করেছে। ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে তার চারিপাশের সমুদ্রবক্ষে ও নিকটবর্তী ভূভাগে 16 থেকে 17 খ্রিস্টাব্দ পর্যন্ত
যে রোমাঞ্চকর রক্তাক্ত নাটকের একটানা অভিনয় হয়েছিল, কাল্পনিক উপন্যাসও তার কাছে হার মানে। কিন্তু সকলের কাছে আর একটু ধৈর্য প্রার্থনা করি, কারণ মূল গল্প শুরু করবার আগে স্থান কালপাত্রের কথা আরও কিছু না বললে আসল ব্যাপারটা পরিষ্কার হবে না। সর্বপ্রথমে কলম্বাস এই ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। কলম্বাস নিজে স্পানিয়ার্ড ছিলেন না, কিন্তু স্পেন দেশের রানী ইসাবেলার আনুকূল্য লাভ করে এই অসম সাহসিক নাবিক নূতন দেশ আবিষ্কারের জন্য সমুদ্রযাত্রা করবার সুযোগ পেয়েছিলেন। অজানা সমুদ্রের ওপর ক্ষুদ্র পোতে ভাসমান হয়ে, শত বাধা বিপত্তির মধ্য দিয়ে, নিদারুণ কষ্ট সহ্য করে তিনি 1492 খ্রিস্টাব্দে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের অন্তর্গত কোনো এক অজ্ঞাতনামা দ্বীপে উপস্থিত হয়েছিলেন। কলম্বাস এই দ্বীপটির নাম রেখেছিলেন স্যান স্যালভেডর, সম্ভবত আধুনিক ওয়াটলিং দ্বীপ। আর স্পেন দেশের রাজা ও রানীর নামে দ্বীপটি দখল করে সেখানে স্পেনের রাজপতাকা প্রথিত করেছিলেন। কাজেই স্পানিয়ার্ডরাই সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে দলে দলে এসে উপনিবেশ স্থাপন করবার সুবিধা পেয়েছিল। তারা কিন্তু অধিকৃত দ্বীপগুলি সবসময় শাসনে বা দখলে রাখতে পারত না। ফরাসি, ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ প্রভৃতি জাতির দুঃসাহসিক লোকেরা মাঝে মাঝে দল বেঁধে জাহাজে চড়ে এসে ওই সকল দ্বীপে উৎপাত করত, আর এক একটা দ্বীপ বা তার খানিকটা স্থায়ী বা অস্থায়ীভাবে দখল করে বসত। এইসব কাজে বোম্বেটেদের সাহায্য নিতে তারা কিছুমাত্র সংকোচ বোধ করত না। 1625 খ্রিস্টাব্দে একদল দুঃসাহসিক ইংরেজ ও ফরাসি জল ডাকাতি করে টাকা রোজগার করবার জন্যে সেন্ট ক্রিস্টোফার দ্বীপে এসে আড্ডা গাড়ে। তারা স্পানিয়ার্ডদের অধিকৃত হাইতি দ্বীপে লুটতরাজ করত, আর লুট করা শূকরের মাংস শুকিয়ে চলতি সওদাগরি জাহাজে বিক্রি করত। পূর্বে সমগ্র দ্বীপের নাম ছিল হাইতি। পরবর্তীকালে হাইতি দ্বীপের রাজধানী সান্টো ডোমিঙ্গোর নাম অনুসারে ওই দ্বীপের পূর্ব খণ্ডের নামকরণ হয় সান্টো ডোমিঙ্গো, আর পশ্চিম খণ্ডের নাম হাইতি থেকে যায়। 1630 খ্রিস্টাব্দে তারা টর্টুগা দ্বীপে চলে যায়। মেক্সিকোর উপসাগরের মুখে 10টি ছোট ছোট দ্বীপ আছে, সেগুলিকে টর্টুগা দ্বীপপুঞ্জ বলে। টর্টুগা দ্বীপ ও টর্টুগা দ্বীপপুঞ্জ যে এক নয় তা মনে রাখা দরকার। বোম্বেটেরা টর্টুগা দ্বীপে নূতন করে আড্ডা গাড়লে ইউরোপের নানা দেশ থেকে ভিন্ন ভিন্ন জাতির দুঃসাহসিক দুর্বৃত্তরা এসে তাদের দলে ভিড়ে যেতে লাগল। এই রূপে বোম্বেটেরা দলে বেশ ভারী হয়ে উঠল। স্পানিয়ার্ডদের জাহাজ লুট করা বা তাদের দখলি দ্বীপে বা ভূভাগে এসে হানা দেওয়া তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ালো। স্পানিয়ার্ডরা অস্থির হয়ে উঠল। সমুদ্রে ডাকাতি করে ফিরে তারা টর্টুগা দ্বীপে অথবা জামাইকা বা অন্য কোনো দ্বীপে এসে আশ্রয় গ্রহণ করত। তারপর 2-1 মাসের মধ্যেই মদ খেয়ে, জুয়া খেলে ও অন্যান্য বদখেয়ালিতে সব টাকা ফুঁকে দিয়ে তারা আবার নতুন শিকারের খোঁজে জাহাজে চড়ে বেরিয়ে পড়ত। এই সব দ্বীপের শাসনকর্তারা প্রায়ই ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো হতেন না। বোম্বেটেরা তাদের সঙ্গে একটা পাকা বন্দোবস্ত করে ফেলত। নিজেদের পাপের টাকার খানিক অংশ ঘুষ দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখত। 2-1 কড়া শাসনকর্তা তাদের যদি শাসনে রাখবার চেষ্টা করতেন তাহলে হিতে বিপরীত হয়ে দাঁড়াত। কারণ বোম্বেটের দল এতটা প্রবল ছিল যে সকলে একসঙ্গে বিদ্রোহ প্রকাশ করে যেন তেন প্রকারেণ সাধু শাসনকর্তাকে সেখান থেকে না তাড়িয়ে ছাড়ত না। সময়ে সময়ে শাসনকর্তা যেখানে শাসন করছেন সেই দ্বীপ পর্যন্ত তারা কেড়ে নিত। কাজেই সাধুতা ছিল সেখানে ব্যর্থ। ওসব দ্বীপে স্পানিয়ার্ডরাই সংখ্যায় ছিল বেশি। তাদের শূকরের ব্যবসায়ী ছিল প্রধান। তারা পাল পাল শূকর পুষত এবং এইসব শূকরের রক্ষিত মাংস তারা জাহাজে করে নানা দেশে চালান দিত। ওসব জায়গায় ফরাসি, ইংরেজ বা ওলন্দাজেরও অভাব ছিল না। তারা এখানে সেখানে আড্ডা গেড়ে বসবাস করত। অনেকে তামাক বা আখের চাষ করত, আবার অনেকের শিকারই ছিল ব্যবসা। স্পানিয়ার্ডরা ছিল ঘোর অত্যাচারী। তারা সুযোগ পেলে এদের ওপরও অত্যাচার করতে ছাড়ত না। এরাও তাদের দুচক্ষে দেখতে পারত না। অত্যাচারের নিষ্ঠুর প্রতিশোধ নিত। স্পানিয়ার্ড, ফরাসি, ইংরেজ, ওলন্দাজ সবাই ওই সকল দ্বীপের আদিম অধিবাসী লাল মানুষদের বা আফ্রিকা থেকে
চালানি নিগ্রোদের কৃতদাস করে রাখত। অনেক শ্বেতাঙ্গকেও ইউরোপ থেকে লোভ দেখিয়ে চুরি করে বা জোর জবরদস্তি করে ধরে এনে ওসব দ্বীপে বিক্রি করা হতো। শ্বেতাঙ্গরাই তাদের কিনত। কিন্তু মনিবদের অত্যাচার ছিল এত অমানসিক যে গোলামরা পালিয়ে গিয়ে বোম্বেটের দলে মিশে নিষ্ঠুর জঘন্য জীবনযাপন করাও বাঞ্ছনীয় বোধ করত। তাহলেই অবস্থাটা কেমন দাঁড়িয়েছিল দেখুন। স্পানিয়ার্ডরা অধিকাংশ দ্বীপের মালিক, তারা ঘোরতর অত্যাচারী। ক্ষেতবাড়ির শ্বেতাঙ্গ মালিকরা অত্যাচারী, শিকারীরা অত্যাচারী, বোম্বেটেরা জলে অত্যাচারী, স্থলে অত্যাচারী। শ্বেতাঙ্গ কৃতদাসেরা প্রভুদের হুকুমে বা ব্যবহারে অত্যাচারী। লাল মানুষ বা নিগ্রো কৃতদাসীরা মনিবদের অত্যাচারে বা তাদের নিষ্ঠুর আদেশ পালনে অভ্যস্ত হয়ে অত্যাচারী। সর্বত্র অত্যাচার, শুধু অত্যাচার নয়, পাপের বীভৎস লীলা। সুরাপান, ব্যভিচার, জুয়া খেলা, লুটতরাজ, মারামারি, কাটাকাটি, খুন, জখম, অগ্নিকাণ্ড, পাপ যত মূর্তিতে প্রকাশ পেতে পারে তাই। সপ্তদশ শতাব্দীর সভ্যতার চমৎকার এক পৃষ্ঠা। বোম্বেটেদের রীতিনীতি সম্বন্ধেও দু চার কথা বলেনি, কারণ পরে আর বলবার সময় হবে না। বোম্বেটেদের কোনো নতুন দল গঠিত হলে সমুদ্রযাত্রা করবার আগে দলের সবাইকে জানিয়ে দেওয়া হতো কবে তাদের জাহাজ ছাড়বে এবং কাকে কত বারুদ ও বন্দুকের গুলি আনতে হবে। তারপর যাত্রাকালের খাবার জোগাড় করবার ব্যবস্থা হতো। তাদের প্রধান খোরাক ছিল শূকর ও কচ্ছপের মাংস। বোম্বেটেরা প্রায়ই জাহাজ ছাড়বার আগে ছলে বলে কৌশলে শূকর সংগ্রহ করত। যথামূল্যে শূকর কেনবার জন্যে কোনোদিনই তারা আগ্রহ প্রকাশ করত না। তারপর পরামর্শ সভায় স্থির হতো শিকার জুটলে কার ভাগে কত অংশ পড়বে। অবশ্য সবচেয়ে বেশি অংশ পেত কাপ্তেন, তারপর জাহাজের ডাক্তার। ছুতার মিস্ত্রিও অন্য লোকের চেয়ে বেশি অংশ লাভ করত। কিন্তু সেই সঙ্গে এটাও স্থির থাকত যে শিকার না জুটলে কারুর ভাগ্যে কিছুই জুটবে না। যুদ্ধবিগ্রহে কেউ মারা পড়লে বা কারুর অঙ্গহানি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকত। সবচেয়ে বেশি দাম ছিল ডান হাতের, তারপর যথাক্রমে বাম হাত, ডান পা ও বাম পায়ের দাম। সর্বশেষে একটা চোখ বা হাতের বা একটা আঙুলের দাম ছিল সমান। নিজেদের ভিতরে তাদের রীতিমতো একটা বোঝাপড়া ছিল। তাদের প্রত্যেককেই শপথ করতে হতো যে দল ছেড়ে সে পালাবে না বা লুটতরাজের কোনো জিনিসও দলের কাছ থেকে লুকিয়ে রাখবে না। কেউ অবিশ্বাসী হলে তখনই তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হতো। এমন যে অমানুষ ও হিংস্র পশুর দল, কিন্তু দলের ভিতরে তাদেরও পরস্পরের সঙ্গে স্নেহ, প্রেম ও সদ্ভাব ছিল যথেষ্ট। একের দুঃখ কষ্টে অন্যের যথেষ্ট সহানুভূতি প্রকাশ করত তো বটেই, উপরন্তু সেই দুঃখ কষ্ট দূর করবার জন্য টাকা দিয়ে, দেহ দিয়ে যে কোনো রকম সাহায্য করতেও নারাজ হতো না। আমরা অতঃপর গল্প শুরু করব, কিন্তু এই গল্প প্রধানত যার বই থেকে নেওয়া হয়েছে তারও পরিচয় দেওয়া দরকার। তার নাম হচ্ছে আলেক্স অলিভিয়ার এক্সকুইমেলিন, যাতে তিনি ওলন্দাজ। তিনি 1645 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন। এক্সকুইমেলিন সাহেব আগে নিজেও একজন বোম্বেটে ছিলেন এবং এই পুস্তকে বর্ণিত অধিকাংশ ঘটনাই তার চোখের সামনেই ঘটেছিল। কোনো কোনো ঘটনা ঘটনাস্থলে উপস্থিত ছিল এমন সব বোম্বেটের মুখে তিনি নিজের কানে শ্রবণ করেছিলেন। তিনি যা দেখেছেন ও যা শুনেছেন সমস্তই হুবহু লিখে 1684 থেকে 85 খ্রিস্টাব্দে পুস্তকাকারে প্রকাশ করেন। সে পুস্তকের এত আদর হয়েছিল যে ইউরোপের অধিকাংশ ভাষাতেই তার অনুবাদ দেখা যায় এবং এতকাল পরেও তার পুস্তকের নূতন সংস্করণ হচ্ছে। বোম্বেটের নিজের মুখেই বোম্বেটের কাহিনী শুনতে কার না আগ্রহ হয়। আর এক্সকুইমেলিন সাহেবের পক্ষে বিশেষ প্রশংসার কথা হচ্ছে এই যে কোনো অন্যায়কেই কোথাও তিনি গোপন করেননি বা ফেনানো ভাষার আড়ালে অস্পষ্ট করে তোলবার চেষ্টা করেননি। তার ভাষা সহজ ও সরল। এই জন্যেই তার কথিত কাহিনীগুলির ঐতিহাসিক মূল্য সামান্য নয়। টর্টুগা দ্বীপে সর্বপ্রথমে যে জলদস্যু বিশেষ নামজাদা হয় যাতে সে ফরাসি,
তার নাম ছিল ইংরেজিতে পিটার দি গ্রেট। সে একলা নিজের বুদ্ধিতে জনকয় লোকের সাহায্যে যে অসম্ভবকে সম্ভব করেছিল, তাইতেই তার ডাকনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। একদিন সে একখানা বড় নৌকোয় চড়ে হাইতি দ্বীপের কাছে সমুদ্রের শিকারের সন্ধানে ফিরছিল এবং তার সঙ্গে ছিল 28 জন বোমবেটে। কয়েকদিন ধরে শিকারের অভাব, নৌকোয় খাবার ফুরিয়ে এলো বলে সকলকার মন বড় খারাপ। পেট চলবে কেমন করে? এমন সময়ে সমুদ্রের বুকে দেখা গেল স্পেনের এক ফ্লোটা। ফ্লোটা হচ্ছে অনেকগুলো বড় বড় জাহাজের সমষ্টি এবং তাদের কাজ হচ্ছে ইউরোপের জিনিস আমেরিকার বন্দরে আনা ও আমেরিকার মাল ইউরোপে নিয়ে যাওয়া। দেখা গেল মস্ত একখানা জাহাজ ফ্লোটার দলছাড়া হয়ে অনেক দূরে এগিয়ে পড়েছে। পিটার তখন মরিয়া হয়ে উঠেছে। সে বললে, ভাই সব যা থাকে কপালে, ওই দল ছাড়া জাহাজখানাকে আমরা আজ দখল করবই করব। পিটার অসম্ভব কথা বললে। একখানা নৌকো, 29 জন মাত্র তার আরোহী, এরই জোরে শত শত লোকের সঙ্গে লড়াই করে অত বড় জাহাজ দখল করা আর লতা দিয়ে হাতি বাঁধবার চেষ্টা করা একই কথা। কিন্তু পিটারের দলের লোকেরাও আসন্ন অনাহারের সম্ভাবনায় তারই মতন মরিয়া। তারাও পিটারের কথায় সায় দিয়ে বললে, তাই সই সর্দার। নৌকো বেয়ে জাহাজের কাছে এসে বোম্বেটেরা বুঝলে দিনের আলোয় এমন অসাধ্য সাধন করা একেবারেই অসম্ভব। জাহাজের লোকরা একবার দেখতে পেলে মরণের মুখ থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না। অতএব তারা বুদ্ধিমানের মতো সন্ধ্যার অন্ধকারের অপেক্ষা করতে লাগল। সন্ধ্যা এলো। পিটার বললে, আমাদের নৌকোর তলায় ছ্যাদা করে দিয়ে এসো। সেই ছ্যাদা দিয়ে জল ঢুকে আমাদের নৌকোখানাকে ডুবিয়ে দিক। এই অকুল সমুদ্রে নৌকো ডুবে গেলে আমাদের আর বাঁচবার কি পালাবার কোনো উপায়ই থাকবে না। তাহলে আমরা আরও বেশি মরিয়া হয়ে লড়তে পারবো আর আরও তাড়াতাড়ি জাহাজে উঠবার জন্যে চেষ্টা করব। অত বড় জাহাজ আমাদের পক্ষে এখন ভয়ের কারণ বটে, কিন্তু তখন ওই জাহাজকেই মনে করব আমাদের একমাত্র আশ্রয়। তখনই এই অদ্ভুত প্রস্তাব অনুসারে কাজ করা হলো। ছ্যাদা করা নৌকো ধীরে ধীরে অতলে তলিয়ে যেতে আরম্ভ করল। কিন্তু তার আগেই সাজের আবছায়ায় গা ঢেকে বোম্বেটেরা চুপি চুপি একে একে জাহাজের উপর উঠতে লাগল, ছায়ামূর্তির সারির মতো। তাদের প্রত্যেকেরই কাছে একটি করে পিস্তল ও একখানা করে তরবারি ছাড়া আর কোনো অস্ত্র নেই। জাহাজের এক কামরায় বসে কাপ্তেন ও আরও কয়েকজন লোক নিশ্চিন্ত আরামে তাস খেলছিলেন। আচম্বিতে একটা লোক কামরায় ঢুকে কাপ্তেনের বুকের ওপরে পিস্তল ধরে বললে, একটু নড়েছ কি গুলি করেছি? কাপ্তেন একেবারে থ। এ যেন বিনা মেঘে বজ্রাঘাত। কাপ্তেনের অন্যান্য সঙ্গীরা সচকিত কণ্ঠে বলে উঠল, যিশু, আমাদের রক্ষা করুন। কে এরা? কোত্থেকে এলো? এরা কি সাক্ষাৎ শয়তান? ততক্ষণে পিস্তল বাগিয়ে ও তরবারি উঁচিয়ে আরও কয়েকজন বোম্বেটে কামরায় এসে হাজির হয়েছে এবং দলের বাকি কয়েকজন লোক সর্বাগ্রে গিয়ে জাহাজের অস্ত্রশালা দখল করে বসেছে। কেউই এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। যারা বাধা দেবার চেষ্টা করলে তাদের প্রত্যেককেই মরতে হলো। তখন জাহাজের বাকি সকলেই ভয়ে ভয়ে বোম্বেটেদের কাছে আত্মসমর্পণ করলে। পরে শোনা গেল সন্ধ্যার আগে কেউ কেউ নৌকোখানাকে দেখতে পেয়ে নাকি বলেছিল, ওখানা বোম্বেটে নৌকো। জবাবে কাপ্তেন বুক ফুলিয়ে বলেছিলেন, বয়ে গেল আমার এত বড় জাহাজ, এত লোকবল, আমি কি ওই খুদে পিঁপড়ের মতো নৌকোখানাকে দেখে ভয় পাবো? আমার জাহাজের সমান জাহাজ এলেও আমি থোড়াই কেয়ার করি। জাহাজের জনকয় মাইনা করা নাবিককে দলে রেখে পিটার নাকি বাকি সবাইকে ডাঙায় নিয়ে গিয়ে নামিয়ে দিলে। তারপর সেই মূল্যবান মালে বোঝাই সুবৃহৎ জাহাজ নিয়ে ফ্রান্সের দিকে যাত্রা করলে। পিটার আর কখনো আমেরিকায় ফিরে আসেনি। টর্টুগার যেসব লোক স্পানিয়ার্ডদের অত্যাচারে অবিচারে কাবু হয়ে হাহাকার করছিল, তারা যখন পিটারের এই অদ্ভুত বিজয় কাহিনী ও অপূর্ব সম্পদ লাভের কথা শুনলে, তখন এক বাক্যে বিপুল উৎসাহে বলে উঠল, আমরাও তবে বোম্বেটে হব, স্পানিয়ার্ডদের ওপরে প্রতিশোধ নেব। কিন্তু জল ডাকাত হতে গেলে আগে দরকার
অন্তত একখানা করে ছোট জাহাজ বা একখানা করে বড় নৌকো। তার মূল্য কে দেয়? ভেবে চিনতে তারা উপায় আবিষ্কার করলে। বন্দরে বন্দরে স্পানিয়ার্ডরা ছোট ছোট নৌকো করে চামড়া ও তামাক প্রভৃতি সংগ্রহ করত। তারপর তারা সেই সব মাল নিয়ে হাভানা শহরে গিয়ে হাজির হতো, কারণ ইউরোপ থেকে স্পানিয়ার্ডরা সেইখানেই ব্যবসা করতে আসত। নতুন বোম্বেটেরা দল পাকিয়ে সেই সব মাল বোঝাই জাহাজ স্পানিয়ার্ডদের কাছ থেকে কেড়ে নিতে আরম্ভ করলে। তারপর সেই লুটের মাল বেচে তারা বড় বোম্বেটে হবার মূলধন সংগ্রহ করে ফেললে। ব্যাপারটা শুনতে খুব সোজা বটে, কিন্তু এর জন্যে বড় কম মারামারি, রক্তপাত ও নরহত্যা হলো না। তার মাসখানেক পরেই স্পেন দেশীয় ব্যবসায়ীদের বড় বড় দুখানা জাহাজ বোম্বেটেদের হাতে ধরা পড়ল। সে জাহাজ দুখানার ভিতরে ছিল প্রচুর সোনা ও রূপো। টর্টুগার যেসব লোক তখনও নত মাথায় অত্যাচার সহ্য করছিল, তারাও আর লোভ সামলাতে পারলে না। তারাও বোম্বেটেদের দলে যোগ দিলে। বছর দুয়ের মধ্যেই লুটের ঐশ্বর্যে টর্টুগারও যেমন শ্রীবৃদ্ধি হল, ব্যাঙের ছাতার মতো বোম্বেটের দলও তেমনই বাড়তে লাগল। তখন এই দ্বীপটি একরকম বোম্বেটেদেরই স্বর্গ হয়ে দাঁড়াল। স্পানিয়ার্ডরা সেখান থেকে একেবারেই পিটটান দিতে বাধ্য হল। দেখতে দেখতে টর্টুগা দ্বীপে বোম্বেটে জাহাজের সংখ্যা হয়ে দাঁড়ালো 20খানারও বেশি। বুকে বসে এই দাড়ি ওপরানো স্পানিয়ার্ডরা আর সইতে পারলে না। দেশে অর্থাৎ স্পেনে খবর পাঠিয়ে আত্মরক্ষা ও বোম্বেটে দমন করবার জন্যে প্রকাণ্ড দুখানা যুদ্ধজাহাজ আনাবার বন্দোবস্ত করলে। এই অঞ্চলে এক বোম্বেটে ছিল, তার নাম বার্থোলোমিও পর্তুগিজ। নাম শুনেই বোঝা যায় তার জন্ম পর্তুগালে। সবাই তাকে পর্তুগিজ বলে ডাকত। এর কাহিনী পিটার দি গ্রেটের চেয়েও বিচিত্র। জামাইকা দ্বীপের কাছে সে একখানা বজরা নিয়ে শিকার অন্বেষণ করছিল। তার সঙ্গে ছিল 4টে ছোট কামান ও 30 জন লোক। সমুদ্রের মাঝখানে একখানা প্রকাণ্ড জাহাজ দেখতে পেয়ে পর্তুগিজ তার কাছে বজরা নিয়ে গেল। সে বড় যে সে জাহাজ নয়, তার উপরে আছে 20টা মস্ত মস্ত কামান ও 70 জন যোদ্ধা, আর আছে অনেক যাত্রী ও নাবিক। কিন্তু পর্তুগিজ জানত না ভয় কাকে বলে। 4টে পুচকে কামান, 30 জন মাত্র লোক ও বজরা নিয়েই সে সেই জাহাজখানাকে আক্রমণ করলে। প্রথম আক্রমণ সফল হলো না, পর্তুগিজকে পিছনে হটে আসতে হলো। তারপর খানিক বিশ্রাম করে সে আবার সতেজে আক্রমণ করলে। আবার বড় বড় কামানের গোলা হজম করতে না পেরে সে পিছিয়ে এলো। তার খানিক পরে আবার আক্রমণ। এমনই বারবার আক্রমণ ও সুকৌশলে অথচ সতেজে যুদ্ধ করে অনেকক্ষণ পরে পর্তুগিজ সত্যই সেই প্রকাণ্ড জাহাজখানাকে দখল করে ফেললে। কিন্তু তার এত বীরত্ব ব্যর্থ হলো, কারণ সেই বিজিত জাহাজখানাকে নিয়ে খানিক দূর এগুতে না এগুতেই আচম্বিতে দৈব গতিকে স্পানিয়ার্ডদের আরও 3খানা প্রকাণ্ড জাহাজের আবির্ভাব হলো। পর্তুগিজ এদের সঙ্গে আর পাল্লা দিতে পারলে না। জয়ের আনন্দ ভালো করে ভোগ করতে না করতেই সদল বলে তাকে বন্দী হতে হলো। একটু পরেই উঠল বেজায় ঝড়। যে বিরাট জাহাজে বোম্বেটেরা বন্দী হয়েছিল, সেখানে অন্য জাহাজগুলোর সঙ্গ হারিয়ে অনেক কষ্টে একটা বন্দরে গিয়ে আশ্রয় নিলে। পর্তুগিজকে দেখেই ত্রস্ত স্বরে বলে উঠল, এই বদমাশ বোম্বেটেকে আমরা চিনি। এ যে পর্তুগিজ, এ যে আমাদের অনেক সর্বনাশ করেছে, অনেক লোক খুন করেছে। যে শহরের বন্দরে জাহাজ থেমেছিল, সেখানকার ম্যাজিস্ট্রেট বোম্বেটেদের ডাঙায় পাঠাতে হুকুম দিলেন, কেবল পর্তুগিজকে পাঠাতে নিষেধ করলেন, পাছে সেই ফাঁকে কোনো গতিকে সে পালিয়ে যায়। কারণ কিছুদিন আগে এই শহরেরই জেল ভেঙে সে লম্বা দিয়েছিল। তার জন্যে জাহাজের ওপরেই ফাঁসিকাঠ খাড়া করা হলো। পরদিন সকালেই তাকে লটকে দেওয়া হবে। এই চমৎকার সুখবরটি পর্তুগিজকে ঘটা করে শোনানো হলো। শুনে সে যে খুশি হয়ে হাসেনি, সেটা আর না বললেও চলে। জাহাজে তাকে যেখানে রাখা হয়েছিল, সেখানে বড় বড় 2টো মাটির খালি জালা ছিল। এই জালায় স্পানিয়ার্ডরা মদ রাখত। পর্তুগিজ একটুও সাঁতার জানত না, কাজেই জলে লাফিয়ে পড়ে সে যে সাঁতরে পালাবে তাও উপায় নেই। অথচ
কাল পৃথিবীর সূর্যোদয়ের সঙ্গেই তার জীবনের সূর্যাস্ত। ফাঁসি কাঠের দোল খাবার শখ তার মোটেই ছিল না। কোনো রকমে সে মাটির জ্বালা দুটোর মুখ এঁটে বন্ধ করলে, তারপর চুপ করে হাত গুটিয়ে বসে রইল নেহাত ভালো মানুষটির মতো। তার আচরণের কারণ কেউ বুঝতে পারলে না। রাত হলো, সেপাই বন্দুক ঘাড়ে করে বসে বসে ঢুলছে। হঠাৎ পর্তুগিজ বাঘের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল। কেউ কিছু টের পাবার আগেই সেপাই ইহলোক থেকে বিদায় নিলে। পর্তুগিজ জ্বালা দুটো জলে নামিয়ে দিয়ে নিজেও জাহাজ ত্যাগ করলে। মুখ বন্ধ করা জ্বালা জলে ভাসতে লাগল। পর্তুগিজ তাদের ওপরে ভর দিয়ে ভাসতে ভাসতে ডাঙায় গিয়ে উঠল। তারপর গভীর অরণ্যে ঢুকে একটা গাছের কোটরে লুকিয়ে বসে রইল, কারণ সকাল হতে দেরি ছিল না। সকাল। কর্তৃপক্ষ জাহাজে এলেন একটা জাহাবাজ বোম্বেটেকে নিশ্চিন্তপুরে পাঠাবার জন্য, কিন্তু দেখা গেল ফাঁসি কাঠে যে দুলবে সে অদৃশ্য। চারিদিকে খোঁজ খোঁজ রব উঠল। দলে দলে লোক বন তোলপাড় করে খুঁজে দেখলে, কিন্তু পর্তুগিজের দেখা না পেয়ে হতাশভাবে ফিরে এলো। পর্তুগিজ তখন জঙ্গল ভেঙে চলতে শুরু করেছে। সমুদ্রের ধারে পাথর উল্টে সেল মাছ কুড়িয়ে এনে কোনো রকমে পেটের জ্বালা নিবারণ করে। কাছে ছিল শুকনো লাউয়ের খোল, আর তাতে একটুখানি জল, তাতেই তেষ্টা মেটায়। এইভাবে 120 মাইল পথ পার হলো। পথের মাঝে মাঝে নদী পড়েছে, অথচ সে সাঁতার জানে না। কেমন করে সে বাধা দূর করলে তাও বড় কম আশ্চর্য কথা নয়। সমুদ্রের ধারে জাহাজ ভাঙা একখানা তক্তা পাওয়া গেল। তার গায়ে বেঁধানো ছিল গোটা কয়েক মস্ত বড় পেরেক বা হুক। সে বসে বসে পাথরের ওপরে ঘষে ঘষে পেরেকের গায়ে অনেকটা ছুরির মতো ধার করলে। তারপর সেই অদ্ভুত ছুরির সাহায্যে গাছের ডালপালা কেটে ছোটোখাটো ভেলার মতো একটা কিছু বানিয়ে গভীর নদী পার হলো। আপনারা অবাক হচ্ছেন, ভাবছেন এ রূপকথা? না, এ সম্পূর্ণ সত্য কথা। 120 মাইল পথ পেরিয়ে পর্তুগিজ একদল চেনা বোম্বেটের দেখা পেলে। ইতিমধ্যে 14 দিন কেটে গেছে। বন্ধুদের কাছে নিজের বিপদের গল্প বললে। শুনে তারা যে তাকে খুব বাহাদুরি দিয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই। পর্তুগিজ বললে, ভাই, আমাকে একখানা নৌকো আর 20 জন লোক দাও, আমি প্রতিশোধ নেব। তারা আপত্তি করলে না। 8 দিন পরে সেই আশ্চর্য সাহসী পর্তুগিজ 20 জন সঙ্গীর সঙ্গে যে জাহাজে বন্দী হয়েছিল, যার উপরে এখনও তার জন্যে আনা ফাঁসি কাটে দাঁড়িয়ে আছে, আবার তার কাছেই বুক ফুলিয়ে ফিরে এলো এবং অতর্কিতে আক্রমণ করে সেই প্রকাণ্ড জাহাজখানাকে আবার বন্দি করে ফেললে। উপন্যাসেও এমন বিচিত্র কাহিনী পড়া যায় না, কিন্তু নিয়তি আবার তাকে নিষ্ঠুর পরিহাস করলে। প্রাণের ভয় থেকে এখন সে মুক্ত এবং মালবোঝাই জাহাজ পেয়ে এখন সে ধনবান। কিন্তু তার আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। ভবিষ্যতের অনেক সুখ সৌভাগ্যের কল্পনা করতে করতে দিন কয় মস্ত জাহাজ নিয়ে সমুদ্রে সে ঘুরে বেড়ালে। কিন্তু তারপরেই দুর্ভাগ্য আবার ঝড়ের মূর্তিতে এসে পর্তুগিজের এই নতুন পাওয়া ঐশ্বর্যকে পাতালের অতল তলে তলিয়ে দিলে। সঙ্গীদের নিয়ে একখানা ভিডিতে চড়ে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু আবার সে গরিব, নিছক গরিব। সে জামাইকা দ্বীপে এসে উঠল, কিন্তু ভাগ্যলক্ষ্মী তার উপরে আর কোনোদিন প্রসন্ন হননি। তার এত বুদ্ধি, সাহস ও বীরত্ব আর কোনো কাজে লাগল না। অবশ্য এসব দুষ্প্রাপ্য গুণ আজীবনে তার কাজে লাগত, যদি সে অসৎ পথ অবলম্বন না করত। পর্তুগিজ যদি সত্যিকার মানুষ হতো, তাহলে মরণের পরেও সে আজ মরত না। হয়তো পৃথিবীতে দেশে দেশে চিরস্মরণীয় হয়েই থাকতে পারত। আর একজন বোম্বেটেও ওই সময়ে বিখ্যাত হয়ে ওঠে। অনেক কাল ব্রাজিলে বাস করেছিল বলে তার নাম হয়েছিল ব্রেজিলিয়ানো। জলদস্যুর দলে ঢুকে প্রথমে সে সাধারণ বোম্বেটেরই মতন নিম্ন শ্রেণীতে কাজ করত, কিন্তু নিজের প্রকৃতি ও বুদ্ধির গুণে সে শীঘ্রই সকলের মেহের ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠল। যে দলে সে ছিল তার কাপ্তেনের সঙ্গে একবার সেই দলের অনেকের মনোমালিন্য হয়।
তারা তখন দল ছেড়ে চলে এলো এবং সকলের সম্মতি অনুসারে ব্রাজিলিয়ানোই দলপতি বা কাপ্তেনের পদ লাভ করলে। নতুন কাপ্তেন দিন কয়েক পরেই নিজের বুদ্ধি ও শক্তির পরিচয় দিলে। আমেরিকায় তখন অনেক সোনা, রূপো ও অন্যান্য দামি ধাতু পাওয়া যেত। স্পানিয়ার্ডরা সেই সব ধাতুর বার বা তাল জাহাজে চাপিয়ে স্পেনে চালান দিত। এমনই সোনার উপর তাল নিয়ে একখানা মস্ত জাহাজ স্পেনে বা অন্য কোথাও যাচ্ছিল। ব্রাজিলিয়ানো হঠাৎ তাকে ধরে ফেললে। স্পানিয়ার্ডরা যথাসাধ্য বাধা দিয়েও কিছু করে উঠতে পারলে না। ব্রাজিলিয়ানো বামাল সমেত সেই জাহাজখানাকে গ্রেপ্তার করে জামাইকা দ্বীপে এসে উঠল। তার নামে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। কিন্তু ব্রাজিলিয়ানো ছিল যেমন মাতাল তেমনি গোয়ার ও নির্দয়। যখন সে ছুটি নিয়ে ডাঙায় এসে ফুর্তি করত তখন কেউ তার সামনে দাঁড়াতে ভরসা করত না। মদ খেয়ে রাজপথে হুল্লোড় করে বেড়াবার সময়ে যাকে সম্মুখে পেত তাকেই মেরে ধরে হাড় গুড়িয়ে দিত। তার গায়েও ছিল অসুরের মতো ক্ষমতা, তাই কেউ বাধা দিতে বা প্রতিবাদ করতেও সাহস করত না। সময়ে সময়ে এক পিপে মদ নিয়ে রাস্তার উপরে বসে থাকত। সামনে দিয়ে কোনো পথিক গেলেই ডেকে বলতো, এসো ভায়া, আমার সঙ্গে মদ খেয়ে ফুর্তি করে যাও। পথিক যদি বলতো, না আমি মদ খাবো না, তাহলেই আর রক্ষে নেই। ব্রাজিলিয়ানো অমনি পিস্তল বার করে বলতো, মদ খাবে না খাবে। কখনো কখনো তার আরেক খেয়াল হতো, রাস্তা দিয়ে স্ত্রী পুরুষ কেউ গেলেই সে তাদের জামাকাপড়ে সর্বাঙ্গে হুড়হুড় করে মদ ঢেলে দিত। স্পানিয়ারদের ওপরে ছিল তার বিষম আক্রোশ। একবার সে শূকর চুরি করতে যায়, কিন্তু চুরি করতে না পেরে কয়েকজন স্পানিয়ার্ডকে ধরে শুধলে, তোমরা কোথায় শুয়োর লুকিয়ে রেখেছ বলো। তারা বললে, শুয়োরের সন্ধান আমরা জানি না। ব্রাজিলিয়ানো দু চোখ পাকিয়ে বললে, কি জানো না, রোশো, দেখো তবে মজাটা। ওরে, ওদের ধরে রোস্ট বানিয়ে ফেলতো। শুয়োর যখন পেলুম না তখন মানুষেরই রোস্ট হোক। সাহেবরা মাংসের মধ্যে কাঠের শলাকা বিধিয়ে আগুনের আঁচে রেখে রোস্ট তৈরি করে। ব্রাজিলিয়ানোর চেলারা তখনই সেই হতভাগ্য স্পানিয়ারদের জীবন্ত দেহের ভিতরে পরপর করে কাঠের শলা চালিয়ে দিলে এবং জীবন্ত অবস্থাতেই তাদের দেহগুলোকে আগুনের ওপর ঝুলিয়ে রাখলে। ধীরে ধীরে তাদের জ্যান্ত দেহগুলো আগুনের আঁচে সিদ্ধ হতে লাগল। অবাগাদের পরিত্রাহী চিৎকারে আকাশ পর্যন্ত কেঁপে উঠল, কিন্তু ব্রাজিলিয়ানোর মন তাতে একটুও গলল না। সে হাসি মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আর্তনাদ শুনতে লাগল, যেন খুব মিষ্টি গানই শুনছে। একদিন ঝড়ে তার জাহাজ ডুবে গেল। ঝড়ে জাহাজ ডুবে যাওয়া ছিল তখনকার কালে খুব সহজ ব্যাপার। ব্রাজিলিয়ানো সঙ্গীদের নিয়ে একখানা নৌকোয় চড়ে কোনো রকমে ডাঙায় এসে উঠল, কিন্তু সেখানেও আবার নূতন বিপদ। দেখা গেল 100 জন বন্দুকধারী ঘোড়সওয়ার স্পানিয়ার্ড তাদের দিকে আবার এক নতুন ঝড়ের মতন বেগে তেড়ে আসছে। বোম্বেটেদের সংখ্যা 30 জনের বেশি নয়। 3 গুণেরও বেশি লোকের সঙ্গে কেউ কখনো জুঝতে পারে? এবারে ব্রাজিলিয়ানোর লীলা খেলা বুঝি সাঙ্গ হয়। অন্য কেউ হলে তখনই বিনা বাধায় আত্মসমর্পণ করত, কিন্তু ব্রাজিলিয়ানো দম্বার পাত্র নয়। সে দলের লোকেদের ডেকে নির্ভয়ে বললে, ভাই সব, স্পানিয়ার্ড কুকুররা তেড়ে আসছে, আসুক। ওরা বাগে পেলে আমাদের ভীষণ যন্ত্রণা দিয়ে হত্যা করবে। আমরা হচ্ছি বীর সৈনিক। এসো, আমরা লড়াই করতে করতে বীরের মতন মরি। লড়াই শুরু হলো। বোম্বেটেরা সবাই মরতে প্রস্তুত। এখন মরবার আগে যে যত শত্রু নিপাত করতে পারে তারই তত বাহাদুরি। বোম্বেটেরা এমন আশ্চর্যভাবে লক্ষ্য স্থির করে বন্দুক ছুড়তে লাগলো যে প্রায় প্রত্যেক গুলিতেই একজন ঘোড়সওয়ারের পতন হয়। স্পানিয়ার্ডরা আর কাছে আসতে সাহস পেলে না, দূর থেকেই যুদ্ধ করতে লাগলো। 1 ঘন্টা লড়াই চলল। শেষটা বোম্বেটেদের গরম গরম গুলি আর হজম করতে না পেরে স্পানিয়ার্ডরা ভয়ে পিঠ টান দিলে। তাদের প্রায় 40-45 জন লোক হত বা আহত হয়ে মাটির ওপরে ছড়িয়ে পড়ে রইল। যারা তখনও বেঁচে ছিল, বোম্বেটেরা বন্দুকের কুতো দিয়ে মাথার খুলি ফাটিয়ে তাদেরও ভবযন্ত্রণা শেষ করে দিলে।
বোম্বেটেদের দলে হত হয়েছিল 2 জন ও আহত হয়েছিল 2 জন মাত্র লোক। বোম্বেটেরা তখন স্পানিয়ারদের সওয়ারহীন ঘোড়াগুলোর পিঠে চেপে জয় জয় নাদে নতুন শিকারের খোঁজে যাত্রা করলে।